বিশেষ কারণেই আজকের আমাদের এই সাংবাদিক বৈঠক। এই লাইভের মধ্যে দিয়ে যারা দেখছেন, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা দেখছেন, সকলকে অভিনন্দন, ধন্যবাদ আমাদের এই লাইভ দেখার জন্য এবং কভার করার জন্য। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের মূলত এই সাংবাদিক সম্মেলন ডাকা। আমরা এই সময়কালে বারবার দেশ ও রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিলাম আমাদের পক্ষ থেকে যে আপনারা ছাত্রছাত্রীদের সঙ্গে বসুন, আলোচনা করুন, ছাত্র সংগঠনগুলির সঙ্গে বসুন এবং একটা বিকল্প শিক্ষা নীতি যাতে আপনারা নিয়ে আসতে পারেন সে বিষয়ে কথা বলুন। দুর্ভাগ্য হলো সত্য, আমরা দেশ ও রাজ্য সরকার কোনোই সরকার কোনো ছাত্র সংগঠনগুলির সঙ্গে এই সময় কোনো আলোচনা করেনি। ফলে বাধ্য হয়ে দুটো বিষয় আজকের মূলত সাংবাদিক সম্মেলন। একটা হলো আগামী কর্মসূচি আমরা কীভাবে করব সেটা নিয়ে, আর একটা হলো যে বিকল্প শিক্ষা নীতি কী হবে, এসএফআই কোন বিকল্প শিক্ষা নীতির কথা বলছে সে বিষয়ে সৃজন আছে আমাদের রাজ্য সম্পাদকও নিশ্চিতভাবে বলবেন। ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য জুড়ে রিলিফ ফান্ড, বিনামূল্যে সবজি বাজার, কমিউনিটি কিচেন, এর সঙ্গে যুক্ত আমাদের ছাত্র সংগঠনের কর্মীরা, গণতান্ত্রিক আন্দোলনের মানুষ, গণতান্ত্রিক মানুষজন যারা এই সমস্ত যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, কুর্নিশ করছি। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আগামী দিনে এই কাজ আরও ভালোভাবে করতে হবে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে আরও আগামী কর্মসূচির মধ্যে সেই সঙ্গে আরও যে বিষয়টা বলা, আগামী 5ই জুন আপনারা ইতিমধ্যেই জানেন যে গোটা রাজ্য জুড়ে আমফান পরবর্তী পরিস্থিতিতে যেভাবে লক্ষ লক্ষ গাছ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, আমরা ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের ছাত্র কমরেডদের কাছে স্লোগান দিয়েছিলাম, তোমার আমার এক স্লোগান, লক্ষ গাছ লক্ষ প্রাণ। প্রতিটা ইউনিট কমিটিতে, প্রতিটা লোকাল কমিটিতে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এই কর্মসূচি সর্বতোভাবে পালন করতে হবে, সেই বিষয়ে কমরেডরা নিশ্চিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন। আরও একটা বিষয়, আগামী 11ই জুন কমরেড রঞ্জন গোস্বামীর শহীদ দিবস। 2013 সাল থেকে এই রঞ্জন গোস্বামীর শহীদ দিবস উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এসএফআই রাজ্য দপ্তরে, নিশ্চিতভাবে দাঁড়িয়ে আমরাও মনে করেছি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেভাবে রক্তের ক্রাইসিস চলছে গোটা রাজ্য জুড়ে, সেখানে দাঁড়িয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আহ্বান করছি আগামী 11ই জুন রঞ্জন গোস্বামীর শহীদ দিবসে এই রাজ্য অফিসে ফিজিক্যাল ডিস্টেন্স অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখে রক্তদান শিবির হবে। শারীরিক দূরত্ব, মানসিক দূরত্ব নয়, রক্তদান শিবির হবে। নিশ্চিতভাবে দাঁড়িয়ে এখানে যারা আমার এই লাইভের মধ্যে দিয়ে বা এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সংগঠনের কর্মী যারা আছেন বা সাংবাদিক বন্ধুরা যারা আছেন সকলের কাছে আহ্বান করব আগামী 11ই জুন ওই দিনটি সফলভাবে পালন করার জন্য। 15ই জুন ছাত্র সংগ্রামের 55তম প্রতিষ্ঠাতা দিবস। আপনারা জানেন যে প্রতি বছর এই দিনটিকে আমরা আড়ম্বরের সঙ্গে পালন করি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি এইবার এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এটিকে সেই অর্থে পালন করতে পারছি না বাইরে। ফলে আমরা আমাদের এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে অফিসিয়াল ফেসবুক, সেই ফেসবুকের লাইভের মধ্যে দিয়ে ওই দিন 15ই জুন প্রোগ্রাম হবে ছাত্র সংগ্রামের। সময় এবং কী হবে প্রোগ্রাম সেটা নিশ্চিতভাবে দাঁড়িয়ে একটা ডিটেলস আরও কয়েকদিনের মধ্যে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। নিশ্চিতভাবে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা হবে। সর্বশেষ যেটা আগামী কর্মসূচির পাশে বলার যে আগামী 17ই জুন কমরেড অভিজিৎ মাহাতোর শহীদ দিবস। গোটা রাজ্য জুড়ে মর্যাদার সঙ্গে এই শহীদ দিবস পালন করার কথা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আহ্বান করছি। এখন এই সময়কালে দাঁড়িয়ে আমি প্রথমে বলেছি যে বিকল্প শিক্ষা নীতির একটা প্রস্তাব দেশ ও রাজ্য সরকার কোনো সরকার দিতে ব্যর্থ হয়েছে, তাই আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআইয়ের পক্ষ থেকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের বিকল্প শিক্ষা নীতির প্রস্তাব এখানে পাঠ করবেন। বিকল্প শিক্ষা নীতির প্রস্তাব এখানে করবেন আমাদের এসএফআই রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। প্রতিকুদ্দা কতগুলো কর্মসূচির কথা বলেছে, এর সাথেই যে বিষয়টা নিয়ে মূলত আজকের সাংবাদিক সম্মেলন এবং ফেসবুক লাইভের মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা, তা হলো যে এই অস্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষার কি হবে এ নিয়ে কিছু বিকল্প কথা বলার জায়গা তৈরি হয়েছে। লকডাউনের পরে 2 মাস আরও কয়েকদিন কেটেছে, আমাদের রাজ্যের সরকার কেন্দ্র পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর সাথে, ছাত্রদের সাথে
কথা বলার প্রয়োজন বোধ করেননি শিক্ষাক্ষেত্রের চেহারা কি হবে তা নিয়ে। আমরা এখানে দাঁড়িয়ে এসএফআই মনে করছি, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমাদের ছাত্রদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া অবিলম্বে সরকারের কানে পৌঁছানো প্রয়োজন, এবং সেই মতো যদি কাজ সরকার না করে তাহলে শুধু এই করোনা ভাইরাস, এই লকডাউন এই সময়টাই নয়, এই সময়টা আপাতভাবে কেটে গেলেও যে লম্বা অভিঘাত থেকে যাবে এই সময়ে, সেই গোটা পিরিয়ডটা জুড়ে শিক্ষাক্ষেত্রে বিশেষত ছাত্রদের স্বার্থ ব্যাপকভাবে ব্যাহত হবে। সুতরাং আজকের আমাদের প্রথম কথা, অবিলম্বে সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার তারা ছাত্রদের সাথে কথা বলতে বসুন। ছাত্র মানে যারা খালি ইউনিয়নে আছে তা নয়, সবকটা ছাত্র সংগঠনের সাথে কথা বলুন। টেকনোলজির ব্যবহার করেও ঘরে বসে মিটিং করা যায়, কিন্তু ছাত্রদের কথা শোনাটা এই মুহূর্তে সরকারের আশু কাজ, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর কথা আমরা যে আজকে থেকে বলছি, এই প্রোগ্রামগুলোর সাথে আমরা আরো একটা প্রোগ্রামের কথা বলেছি, আমি তার দাবি দেওয়ার মধ্যে আসব। আগামী 8 থেকে 12ই জুন অর্থাৎ সামনের সপ্তাহটা রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউটে এসএফআই ইমেল পাঠাবে এবং সশরীরে ডেপুটেশন হবে রাজ্যের 23টি জেলার 23 জন জেলা শাসকের কাছে। কলকাতায় জেলা শাসকের ব্যাপার নেই, অন্য যা বডি আছে সেখানে ডেপুটেশন হবে এডুকেশনের ইস্যুতে। ইতিমধ্যে আমরা একাধিক দিন রাস্তায় নামতে বাধ্য হয়েছি, ফিজিক্যাল ডিস্টেন্সিং ইত্যাদি সবটা মেনে। শেষ যে কর্মসূচি আমরা পালন করেছি আমফান যেদিন এলো তার আগের দিন, আমাদের রাজ্যে 15,000 ছাত্র অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে খবর। ছাত্র সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ। ছাত্রদের নির্দিষ্ট দাবি দেওয়া নিয়ে 8 থেকে 12ই জুন এডুকেশনাল ইনস্টিটিউশনে মেইলের মাধ্যমে ডেপুটেশন, এবং জেলা শাসক, জেলা প্রশাসনের সর্বোচ্চ দপ্তরে সশরীরে ডেপুটেশন দেবে এসএফআই। আমরা প্রাইমারি যে দাবিগুলো ঠিক করেছি, আমি 1, 2, 3, 4 করে কিছুটা বলতে যাব। আমাদের বিকল্প প্রথম কথা হচ্ছে যে পৃথিবী জুড়ে এই ধরনের অতিমারি হলে, প্যান্ডেমিক বা এই ধরনের পরিস্থিতি তৈরি হলে, আফ্রিকায় যখন ইবোলা ভাইরাসের আউটব্রেক হয়েছিল তার যা স্টাডি, তারপরের যা তথ্য ইত্যাদি যা বলছে, ন্যাচারাল টেন্ডেন্সিটা থাকে একটা বড় অংশের ছাত্র স্কুল কলেজ থেকে ড্রপ আউট হয়ে যায়। ড্রপ আউটের হার হঠাৎ করে বেড়ে যায়, বেকার সংখ্যা ন্যাচারালি হঠাৎ করে স্ফীত হয়ে যায়। আমাদের দেশে কর্মসংস্থানের প্রশ্নটা অত্যন্ত গুরুতর প্রশ্নের মুখে দাঁড়িয়ে, সংশয়ের মুখে দাঁড়িয়ে। সেই কথায় অনেক আমরা যাব না, কিন্তু আমাদের যেটা প্রথম কথা আমাদের বলতে হবে যে আমাদের রাজ্যের সরকার তথা আমাদের দেশের সরকারের প্রাইমারি টাস্ক এই মুহূর্তে হওয়া উচিত ড্রপ আউট রেট যেন না বাড়ে, এটা আমাদের নির্দিষ্ট করতে হবে। তার জন্য আমাদের বক্তব্য, সরকার শিক্ষাক্ষেত্রে স্পেশাল স্টিমিউলাস প্যাকেজ ঘোষণা করুক। এই যে 20 লক্ষ কোটি টাকার একটা দিয়েছেন, ওর মধ্যে লোন বেশি আছে, ও ঠোঙার মধ্যে বাতাস বেশি আছে, ম্যাটার কম আছে। আপনাকে যদি সত্যি শিক্ষাক্ষেত্রে দরিদ্র, প্রান্তিক, এমনকি মধ্যবিত্ত অংশের ছাত্রদেরও জন্য কিছু করতে হয়, তাহলে শিক্ষা খাতে অবিলম্বে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে, ভর্তুকি বাড়াতে হবে, স্পেশাল স্টিমিউলাস প্যাকেজের ঘোষণা অবিলম্বে করতে হবে, এবং সেটা লোনের উপর নির্ভরশীল নয়, সেটা গ্রান্টের উপর, সরকারি ব্যয় বরাদ্দের উপর নির্ভরশীল প্যাকেজ হতে হবে। আমরা এই পরিস্থিতিতে 2 ধরনের কাজ সরকার করতে পারেন রাষ্ট্র সামগ্রিকভাবে। এক হচ্ছে পদ্ধতিগত কিছু নাড়াচাড়া করতে পারেন, শিক্ষা কিভাবে চলবে, পরীক্ষা, মূল্যায়ন, ক্লাস, অমুক তমুক ইত্যাদি, ছাত্রদের স্বার্থ দেখে সেখানে কিছু নীতি প্রণয়নের ব্যাপার আছে। আর 2, আর্থিক প্রশ্ন, আর্থিক প্যাকেজ ইত্যাদি সমস্ত কিছুর মাধ্যমে
স্টিমিউলাস দেওয়া, যে কারণে আমরা এই প্যাকেজের কথাটা বলছি। এই প্যাকেজ কেন বলছি আমরা, প্যাকেজ থেকে কি হবে, 1 2 3 4 করে যদি আমাকে আসতে হয়। এই ক্রাইসিস পিরিয়ড সরকারের গুদামে, এফসিআই এর গুদামে মজুত বাড়তি খাদ্যশস্য রয়েছে। অবিলম্বে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ গোটা স্কুল লাইফটা, ক্লাস 12 পর্যন্ত মিড ডে মিল তার ব্যবস্থা করতে হবে। মিড ডে মিলের উপভোক্তার সংখ্যা, প্রাপকের সংখ্যা বাড়াতে হবে ক্লাস 12 পর্যন্ত। এখন মাসে একবার দিচ্ছেন, মাসে দুবার, অর্থাৎ 15 দিন অন্তর একবার ওই একই পরিমাণ দিতে হবে। আমাদের রাজ্যে আমরা শুনেছি কিছু এদিক ওদিক হয়েছে। শুরুতে আমরা দাবি করলাম সবাই, তারপরে এপ্রিল মাসে 3 কেজি চাল, 3 কেজি আলু এইসব গিয়েছে। মে মাসে সব জায়গায় পৌঁছয়নি, অনেক জায়গায় পৌঁছয়নি, অনেক জায়গায় কম করে পৌঁছেছে। এই অনিয়ম করা চলবে না। আমাদের দাবি ক্লাস 12 পর্যন্ত মাসে দুবার মিড ডে মিল পরিমাণ না কমিয়ে একই পরিমাণ দিতে হবে, দুবার করে। মিড ডে মিলের ব্যয় বরাদ্দ বাড়াতে হবে। প্রতিটি ট্রাস্টের রিপোর্ট, অমর্ত্য সেন, কুমার রানা, বিশিষ্ট মানুষরা যুক্ত, কয়েক বছর আগের রিপোর্ট বলেছিল পশ্চিমবঙ্গে 7.17 রুপিস পার হেড পার ডে মিড ডে মিলের পিছনে খরচ হওয়া প্রয়োজন। তার জায়গায়, তার পরিবর্তে খরচ হয় 4 টাকা, 4.13 টাকা, 4 টাকা 13 পয়সা। আজকে দাঁড়িয়ে আরো কিছু দূর সমাজ এগোনোর পরে এই ক্রাইসিস পিরিয়ডে রাজ্য সরকার দাবি দাওয়া করেছিলেন, আমরা স্বাগত জানিয়েছিলাম কেন্দ্রের সরকারের কাছে, মিড ডে মিলের বরাদ্দ বাড়ান। যা আদায় করে আনতে পেরেছেন তা কিছুই নয়। জানি না কেন মাননীয় শিক্ষামন্ত্রী জোর গলায় প্রতিবাদ করতে পারেননি। 5 টাকা আর হায়ার ক্লাসেসের জন্য 8 টাকা, কিছুই না। দ্বিগুণ টাকা বরাদ্দ করা প্রয়োজন। মিড ডে মিলের ব্যয় বরাদ্দ বাড়াতে হবে এবং সেই টাকা, তার যে খাবার, সেটা যেন চালচোরদের হাতে চলে না যায়, সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হয়, তার ব্যবস্থা করতে হবে। আমাদের পরবর্তী দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, আমি এই মিড ডে মিলের প্রশ্নটা বললাম, প্যাকেজের মধ্যে এর অর্থ বরাদ্দ হওয়া প্রয়োজন। ফি বৃদ্ধি তারপরের দাবি। কেন আমরা প্যাকেজের কথা বারবার বলছি? এই সময় ফি বৃদ্ধি হয়ে চলেছে, অকল্পনীয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমি নাম করব না। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে নোটিশ পাঠাচ্ছে, ইএমআইতে ফি দিন, ইনস্টলমেন্টে ফি দিন, কিন্তু ফি দিতে হবে। বর্ধিত ফি না দিলে আমরা ছাত্রকে ক্লাস করাবো না, বিশেষ সুযোগ সুবিধা কিচ্ছু দেব না। অমানবিক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের নির্দিষ্ট দাবি, একটি সেমিস্টারের ফি মকুব করতে হবে। স্কুল লাইফ ইত্যাদির ক্ষেত্রে, স্কুল লেভেলে যেখানে সেমিস্টারের গল্প নেই, একটা একাডেমিক সেশন, একটা শিক্ষা বর্ষের ফি মকুব করতে হবে। মকুব মানে মকুব, একেবারে কমানো ফমানো নয়। টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি, লাইব্রেরি ফি, কম্পিউটার ফি, হোস্টেল ফি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছুতেই নেওয়া যাবে না। এ সমস্ত ফি মকুব করতে হবে। এটা আমাদের রাজ্যের সরকার, আমরা শুনেছি শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন, মানা করেছিলেন। এখন মগের মুলুক চলছে, কেউ রাজ্য সরকারের কথা শোনে না, বোঝা যাচ্ছে কোনো কন্ট্রোল নেই। তারপরেও একের পর এক ফি বৃদ্ধি হয়ে চলেছে। অবিলম্বে সরকারি নোটিফিকেশন জারি করতে হবে। সব মুখের কথাই হচ্ছে না, বুঝতে পারছেন। সরকারি নির্দেশিকা জারি করতে হবে যে সরকারি বেসরকারি দুই ক্ষেত্রে, স্কুল শিক্ষায় এক শিক্ষাবর্ষের ফি, উচ্চ শিক্ষায় 1 সেমেস্টারের ফি মকুব করতে হবে। কোনো অবস্থাতেই হোস্টেল ফি নেওয়া যাবে না। এর সাথে যে কথাটা বলার, রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে স্কলারশিপ ফেলোশিপের টাকা অনিয়মিত হয়ে আছে, সব গবেষক পাচ্ছেন না। ওই টাকা নিয়মিত যাতে ঢোকে, অনেক ছাত্র ওটার উপর নির্ভর করে থাকে, তার ব্যবস্থা নিশ্চিতভাবে করতে হবে সরকারকে। যারা ফি নিয়ে ফেলেছে তারা, তাদের যে ফি তারা নিয়েছেন সেটা আগামী সেমিস্টার বা আগামী একাডেমিক সেশনের সাথে অ্যাডজাস্ট করতে হবে।
এবার নিলেন তাহলে সামনের বার নেবেন না, বা এবার নিয়েছেন সেটা সামনের বার ক্যারেট ফরওয়ার্ড হবে। কিন্তু একটা সেমেস্টার বা একটা শিক্ষাবর্ষের ফি অবশ্যই মকুব করার ব্যবস্থা করতে হবে, আমাদের নির্দিষ্ট দাবি। এখন ফি কমানোর দাবি আমরা যখনই করি, যে কথাটা আসে যে তাহলে শিক্ষক শিক্ষিকাদের বা স্টাফ যারা শিক্ষাকর্মী তাদের সাম্মানিক, তাদের মাইনেপত্র ইত্যাদি কি করে হবে, কোত্থেকে হবে? ঠিকই তো, এই ক্রাইসিসের সময়ও যদি ছাত্রদের অভিভাবকদের উপরে নির্ভর করে শিক্ষক মশাইদের বা স্টাফ যারা কাজ করেন তাদের ফি জোটাতে হয়, তাদের সাম্মানিক জোটাতে হয়, তার থেকে লজ্জার কথা কি থাকবে? তাহলে আমরা ভোট দিয়েছি কি করতে? সরকারকে। যে স্পেশাল প্যাকেজের কথা আমরা বলছি, ওই প্যাকেজ থেকে শিক্ষক মহাশয়দের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, প্রাইভেটে শিক্ষক মহাশয়দের এবং শিক্ষাকর্মী মহাশয়দের তাদের বেতন, তাদের সাম্মানিক ইত্যাদির ব্যবস্থা করতে হবে। মেহুল চোকসির লোন যদি মকুব করে দেওয়া যায় এই ক্রাইসিসের মধ্যে দাঁড়িয়ে, বিজয় মালিয়ার লোন যদি মকুব করে দেওয়া যায় এই ক্রাইসিসের মধ্যে দাঁড়িয়ে, সরকারের কাছে নাকি টাকা নেই, সরকার টাকা পৌঁছে দিতে পারছে না, রেশন পৌঁছে দিতে পারছে না, জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, কিন্তু মেহুল চোকসির তার লোন মকুব হয়ে যাচ্ছে। যদি বিজয় মালিয়া মেহুল চোকসির লোন মকুব হয়, আমাদেরও ফি মকুব করতে হবে। আমাদের নির্দিষ্ট দাবি, এবং ফি মকুবের দাবি যদি না মেটে, যদি না অ্যাড্রেসড হয়, আগামী দিনে অভিভাবকদের সঙ্গে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে জঙ্গি আন্দোলনে এসএফআই যাবে, কথা আমরা বলতে চাই। তারপরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে একাধিক কর্মসূচি করেছি এবং আমাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা নির্দিষ্টভাবে জানিয়েছি। আমরা প্রযুক্তির বিরুদ্ধে না, প্রযুক্তির উদ্ভাবনকে স্বাগত জানানোটাই বিজ্ঞানের নিয়ম, কিন্তু whether that technology is being useful to the many and not the few, এই প্রশ্নটা বিবেচনার মধ্যে রাখা প্রয়োজন। যে প্রযুক্তির কথা বলা হচ্ছে, অনলাইন এডুকেশন, ইউজিসি বলে দিচ্ছেন কারুর সাথে কথা না বলে, ছাত্রদের সাথে কথা না বলে, ভারতবর্ষের পরিস্থিতি বিবেচনা না করে আলটপকা বলে দিচ্ছেন আগামী দিনে 75% ক্লাসরুম টিচিং, 25% অনলাইন টিচিং এর দিকে যেতে হবে। যে নোটিফিকেশন আসছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের কাছে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনিক্যাল যা আছে তাদের কাছেও বিশেষত, তাতে প্রচ্ছন্নভাবে বলা হচ্ছে যে লকডাউন এটা একটা অপরচুনিটি তৈরি হয়েছে অনলাইন শিক্ষাকে ব্যবহার করে শিক্ষার ব্যবসাটাকে বাড়িয়ে তোলার, তোমরা অনলাইন লেখাপড়ার দিকে জোর দেওয়ার ব্যবস্থা করো। আমরা বলেছি নো টু ডিজিটাল ডিভাইড। আমরা প্রযুক্তির বিরুদ্ধে নই, সকলের জন্য বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা, এই দাবি আগামীর কেন বর্তমানেরও জরুরি দাবি। কিন্তু ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি প্রেক্ষিত বিচারে অনলাইন এডুকেশন, অনলাইন এক্সামিনেশন, অনলাইন ইভ্যালুয়েশন একে ম্যান্ডেটারি করা, বাধ্যতামূলক করা, কম্পালসারি করে দেওয়া মানে আসলে জোর করে লাথি মেরে একটা বড় অংশের ছাত্রকে শিক্ষার পরিসর থেকে বার করে দেওয়ার চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয়। আমি কিছু তথ্য বলব। আমাদের রাজ্যের শিক্ষকরা ইউজিসি, এমএইচআরডি, এআইসিটির কাছে চিঠি পাঠিয়েছে অধ্যাপকরা, তাতে করে তারা নির্দিষ্টভাবে বলেছে আমাদের দেশে এই মুহূর্তে যা হয়ে আছে, 15 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছোট বড় সব মিলিয়ে বন্ধ, তথ্যে আছে 25 কোটি তরুণ প্রজন্মের অংশ ছাত্র, তারা ঘরে বসে আছে। এই 25 কোটির মধ্যে 75 থেকে 80% হচ্ছে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশ। এই অংশের উপর অনলাইন শিক্ষা চাপাতে গেলে সর্বনেশে ফল হবে। 2017-18 ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের উদ্যোগ, ন্যাশনাল স্যাম্পল সার্ভের তথ্য কি বলছে? শহরে মাত্র 23.4% মানুষ ও গ্রামে মাত্র 4.4% মানুষের কাছে কম্পিউটার আছে। ইন্টারনেটের সুবিধা পান এমন জনগণ ভারতবর্ষে মাত্র 23.8%, শহরে 42%, গ্রামে 15%-এর একটু কম।
ইন্টারনেট ব্যবহার করার দক্ষতা অর্জন করেছে জনসংখ্যার মাত্র 20% মানুষ, তার মধ্যেও 25% পুরুষ, 15% মহিলা। অর্থাৎ সামাজিক যে শোষণ, সামাজিক ইনইকুয়ালিটির যে বিন্যাস, সেটাও ধরা পড়ছে। গ্রামীণ জনগণের মাত্র 13%, শহুরে জনগণের মাত্র 37% ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে। কোয়াকেরেলি সাইমন্স বলে একটি লন্ডনের কোম্পানি, তারা সম্প্রতি ভারতবর্ষে অনলাইন লেখাপড়ার বাস্তবতা নিয়ে গ্রাম শহর সব মিলিয়ে 7,600 জনকে নিয়ে একটা সার্ভে করেছে। তাতে করে তারা দেখছে যে 72% ছাত্রই অনলাইন ক্লাস করছে মোবাইল হটস্পট থেকে ইন্টারনেট ধার নিয়ে। তাতে করেও কানেক্টিভিটি, সিগন্যাল, নেটওয়ার্ক ইত্যাদি সমস্যা মিটছে না। আর যে অংশটা ওয়াইফাই, ব্রডব্যান্ড ইত্যাদির মাধ্যমে চেষ্টা করছে, তাদের হালও ভয়ানক। জুম অ্যাপে 1 ঘন্টায় 1 জিবি লাগে। যেভাবে ডেটার খরচ বেড়েছে, নেট প্যাকের খরচ বেড়েছে, আম্বানি এককালে বলতেন ফ্রিতে দেব, এখন তো আর বলছেন না, এখন তো লুট করছে। তাতে করে ভারতবর্ষের, আমাদের রাজ্যেরও এই মুহূর্তের বাস্তবিক যা পরিস্থিতি, সকলের অনলাইন শিক্ষা অ্যাফোর্ড করা ব্যাপকভাবে কঠিন। অনলাইন শিক্ষার যারা এই কাজের সাথে যুক্ত আছেন, যে শিক্ষকরা, যে ছাত্ররা, যে অভিভাবকরা, তাদের অভিজ্ঞতা বলছে যে এতে করে নামকে ওয়াস্তে ক্লাস হচ্ছে ঠিকই, কিন্তু এতে করে শিক্ষা লাভ হচ্ছে না। আমাদের এটা বারবার অত্যন্ত জোরের সাথে বলা প্রয়োজন যে অনলাইন শিক্ষা জোর দিয়ে চাপাতে গেলে ছাত্র সমাজের সর্বনাশ হবে। নো টু ডিজিটাল ডিভাইড আমরা বারবার বলছি, এ কথা সরকারকে মানতে হবে। এই মুহূর্তের ব্যান্ডউইথ ইনফ্রাস্ট্রাকচার, ব্রডব্যান্ড ফেসিলিটি, তার আরবান রুরাল রেশিও, শহর গ্রামের অনুপাত মার্চ 2019-এর শেষ হিসাব অনুযায়ী 65:35। গ্রামের ছাত্ররা, তাদের তো ভয়ানক অবস্থা। আমাদের রাজ্যে আমফান হল, ভয়ানক। এখনো কত জায়গা আমরা ত্রাণ দিতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা, আমাদেরও অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, খোদ কলকাতা শহরে কিভাবে ইন্টারনেট ফেসিলিটি ডিসরাপ্টেড হয়ে বসেছিল, নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই। আমফান বিপর্যয় পরবর্তী পশ্চিমবঙ্গে কানেক্টিভিটির সমস্যা, নেটওয়ার্কের সমস্যা আরও বেড়ে গেছে। আমি যদি আর্থিক প্রশ্নটা ছেড়েই দিই, অনলাইন শিক্ষাকে কিছুতেই বাধ্যতামূলক করা যাবে না। তাহলে আমরা কি করব? আমাদের বিকল্প কি? অনলাইন শিক্ষা তখনই এগোতে পারি আমরা যখন সকলের জন্য ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা, তার ইনফ্রাস্ট্রাকচার সবটা রেডি হবে, করা যাবে। আমি আবার বলছি, প্রযুক্তির সাথে আমাদের কোনো বিরোধ নেই। বাস্তবতা কি পারমিট করছে না করছে সেটা দেখতে হবে। অনলাইন শিক্ষাকে ব্যবহার করে ব্যবসাপাতি, শিক্ষাকে বেচার চক্রান্ত আরও বাড়িয়ে তোলা, শিক্ষার খরচ বেড়ে যাওয়া। আমরা স্লোগান দিয়ে রেখেছি লেখাপড়ার খরচ কমাও। আমরা এই জিনিস চোখ বুজে সমর্থন করতে পারি না। তাহলে আমাদের করণীয় কি? পদ্ধতিগত প্রশ্ন। আমাদের বিকল্প হচ্ছে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর ওপরে এটা ছেড়ে দিক। ওখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন, একটা বোগাস কথা বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, এভাবে বলা খারাপ লাগছে কিন্তু সত্যি বোগাস কথা বলেছিলেন। একটা সেমিস্টারের সময় 2টো সেমিস্টারকে জুড়ে দিয়ে পরীক্ষা নেওয়া ইত্যাদি, সেটা বাতিল হয়েছে। আমরা আপত্তি করেছিলাম, ছাত্ররা সকলে আপত্তি করেছিল, বাতিল হয়েছে। তারপরে ইউজিসি ইত্যাদি থেকে বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, সেপ্টেম্বর থেকে নতুন সেশন শুরু করতে হবে, তার আগে পরীক্ষা নিতে হবে। আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে লকডাউন ওঠার 1 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে। আমফান বিপর্যস্ত বাংলায় তার আগেই এই কথা অবাস্তব ছিল। আমফান বিপর্যস্ত বাংলায় আরও বেশি করে ছাত্রছাত্রীদের, গ্রামীণ রুরাল অঞ্চলের ছাত্রছাত্রীদের সমস্যা বেড়েছে। শহরের দরিদ্র প্রান্তিক ছাত্র পরিবারগুলো কি করে 1 মাসের মধ্যে পরীক্ষা দেবে? কেন ওপর থেকে চাপিয়ে দিতে চাইছেন এরকম? আমাদের রাজ্যের যা বিন্যাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সবটা মিলবে না।
গৌড়বঙ্গের পরিস্থিতির সাথে আমাদের বারাসাতের স্টেট ইউনিভার্সিটির পরিস্থিতি সবটা মিলবে না। সুতরাং বিশ্ববিদ্যালয় ভিত্তিতে, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার অটোনমির উপরে ভরসা রেখে বিশ্ববিদ্যালয় ভিত্তিতে এটা ঠিক করার কথা, এই ডিসেন্ট্রালাইজেশনটুকু করার কথা সরকারকে বলতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কর্তৃপক্ষ একতরফা চাপিয়ে দিতে পারেন না। ছাত্রদের মতামত নিতে হবে, শিক্ষাকর্মীদের মতামত নিতে হবে, অধ্যাপকদের মতামত নিতে হবে, সবার সাথে কথা বলে একটা কনসেনসাস, একটা ঐক্যমত্য তৈরি করে তারপরে দেখতে হবে যে আগামীতে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে পঠন পাঠন ও পরীক্ষা কিভাবে চলবে, কিভাবে চলবে না। আমরা দেখলাম, আজকে পেপারে দেখেছি, আমাদের রাজ্যে একেবারে হচ্ছে না তা তো নয়, হেলথ ইউনিভার্সিটি তারা তো বলেছে কথা বলবে। তো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলুন। সেটা না করে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে কে বসবেন না তাই নিয়ে রাজ্যপাল আর শিক্ষামন্ত্রী এ তো বাচ্চাদের মতো মারপিট করে যাচ্ছে। ওই বিশ্ববিদ্যালয় ছাত্ররা, আমাদের কর্মীরা, তারা স্লোগান তুলেছে নো ক্লাস নো এক্সাম, অত্যন্ত পার্টিনেন্ট স্লোগান। আন্দোলন চলছে ওখানে। ছাত্রদের ভালো মন্দের কথা না দেখে নিজেদের দখলদারি কিভাবে কায়েম করবেন তার ব্যবস্থা করার জন্য উঠে পড়ে লেগেছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের উপরে জোর দিতে হবে এবং স্বাধিকার পাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় যাতে ছাত্র, অধ্যাপক, শিক্ষাকর্মীদের সাথে কথা বলে। ওই বিশ্বভারতীতে দেখলাম যেরকম হয়েছে, একটা একতরফা ঘোষণা করে দিয়েছেন ডেট, কারোর সাথে কথা না বলে, ছাত্রদের কোনো মতামত দেননি। এটা অ্যালাউ করা যাবে না। কনসেনসাসের ভিত্তিতে প্রতিটি স্টেক হোল্ডার, প্রতিটি অংশীদারকে সঙ্গে নিয়ে, ছাত্ররা সব থেকে বড় স্টেক হোল্ডার, তাদেরকে সাথে নিয়ে, তাদের মতামত নিয়ে, ছাত্র সংগঠনগুলোর মতামত নিয়ে এটা করতে হবে। আমরা কিছু জেনারেল কথা বলতে পারি। সেটা হচ্ছে যে শিক্ষাবিদরা বলছেন ক্লাস নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা নেওয়াটাও গুরুত্বপূর্ণ। ছাত্রদের মধ্যে একটা বড় অংশে যেভাবে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, ডেডলাইন ফিক্স করে দিয়ে, করোনার সময় লকডাউনের মধ্যে পরীক্ষা দিতেই হবে অমুক সময়ের মধ্যে বলে, তাতে করে ছাত্রদের মধ্যে একটা অংশের রিয়াকশন হয়েছে যে আমরা পরীক্ষা দেব না। কেন তারা একথা বলছে সেটা বুঝে দেখতে হবে। শিক্ষাবিদরা বলছেন না পরীক্ষা নেওয়াটা জরুরি, ফাইন, কিন্তু তাহলে তার আগে কতগুলো কথা ভেবে দেখা প্রয়োজন। যে সিলেবাস বকেয়া পড়ে আছে এই বছরে, সেই সিলেবাস ক্লাসের মাধ্যমে শেষ করতে হবে, তারপরেই পরীক্ষা নিতে হবে। সিলেবাস শেষ করতে গেলে এক্সট্রা টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে, বাড়তি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে টেম্পোরারি কনস্ট্রাকশন, অস্থায়ী ক্লাসরুমের ব্যবস্থা ক্যাম্পাসের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর নিয়ম মেনে যাতে ক্লাস করা সম্ভব হয়, এই অস্থায়ী নির্মাণের ব্যবস্থা করতে হবে। সবার সাথে আলোচনা করে দরকার হলে সিলেবাস পুনর্বন্টনের প্রশ্নটি সামনে আনা যায় কিনা দেখতে হবে। অনলাইনের বিকল্প সাবজেক্ট নোট হার্ড কপি প্রদান, কাগজে নোটস বিলি করতে হবে। এই সবটা করে এক্সট্রা ক্লাসের উপরে জোর দিয়ে তারপরেই পরীক্ষার দিকে এগোনো যায় কিনা, সিলেবাস শেষ করে পরীক্ষার দিকে এগোনো যায় কিনা সরকারকে দেখতে হবে। আমরা জেনারেল একটা সাজেশন বলতে পারি, ফাইনাল সেমিস্টারের ছাত্র, তাদের আগামী পদক্ষেপটা তাদের জীবনের, সেটা চাকরির হতে পারে, আরেকটু পড়াশোনার হতে পারে, সেগুলোর ক্ষেত্রে একটা তাড়া থাকে। ফাইনাল সেমিস্টার, ফাইনাল ইয়ার, তাদেরকে আগে ছাড়া হোক, তাদের আগে ক্লাস নেওয়া, ক্লাস শেষ করে পরীক্ষা নেওয়া হোক, প্রয়োজনে একাধিক শিফটে ক্লাস করানো হোক, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে পরীক্ষা নেওয়া হোক। আমফানের বিপর্যয়ের পরে দেখা যাচ্ছে যে স্কুল বিল্ডিং, কলেজ বিল্ডিংগুলোর একটা খুব খারাপ অবস্থা, আমি সে প্রশ্নে পরে আসবো। বিকল্প ব্যবস্থা করে তারপরেই একটা ইয়ার, একটা ব্যাচ, একটা সেমিস্টার শেষ হলে তারপরে সেমিস্টারটাকে ডাকা, তারপরে সেমিস্টারটাকে তারপরে ডাকা, এইভাবে ব্যাচ বাই ব্যাচ, সেমিস্টার বাই সেমিস্টার আমরা এগোতে পারি কিনা দেখতে হবে সরকার। কিন্তু এই জেনারেল সাজেশনটাও কতটা ইমপ্লিমেন্ট করা যায়,
যেমন একটা কথা আছে যে বিগত সেমিস্টারের নম্বর কিছুটা দিয়ে দেবো আর এখনকার ইন্টারনালের নম্বর কিছুটা দিয়ে দেবো। এবার এটা নিয়েও কিছু প্রশ্নের অবকাশ আছে, আলোচনার অবকাশ আছে। আমরা বলছি যে এটা বিশ্ববিদ্যালয় নিরিখে কোথাও কোথাও হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগ ফ্যাকাল্টি তারা ওখানে দেখলাম ছাত্রদের মতামত নেওয়ার একটা চেষ্টা করছে। ছাত্রদের কোনটায় সুবিধে, অধ্যাপকদের কোনটায় সুবিধে, এই প্রশ্নে একটা ঐকমত্যে আসার জন্য ডিসেন্ট্রালাইজভাবে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোর সাথে কথা বলে মতামত সুনির্দিষ্ট করুক, এইটা আমাদের নির্দিষ্ট দাবি। আমরা কিছু জেনারেল সাজেশনের কথা বলতে পারি। আমাদের পরের দাবি, প্যাকেজ থেকে অর্থ বরাদ্দ করতে হবে, এগুলোর কাজে লাগবে। লকডাউন পরবর্তী সময় ক্যাম্পাস স্যানিটাইজেশন নিয়মিত তার ব্যবস্থা করতে হবে, পারলে প্রতিদিন তার ব্যবস্থা করতে হবে। ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিক প্রত্যেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা ভাবতে হবে সরকারকে। যদি এই যা পরিস্থিতি, আজকে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি, এই আমরাও সব পরে বসে আছি। সুতরাং যদি প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে যায়, তাহলে সাধারণ দরিদ্র প্রান্তিক ছাত্ররা তারা কোথা থেকে পয়সা পাবে? রাষ্ট্রকে, সরকারকে মাস্ক, স্যানিটাইজার প্রতিটি ছাত্রের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করতে হবে বিনামূল্যে। ছাত্রদের থেকে এই ক্রাইসিস পিরিয়ডটায় গণপরিবহনের ভাড়া নেওয়া চলবে না। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি, সফল আন্দোলন আছে আমাদের, বাস ভাড়া, গণপরিবহনের ভাড়া কমানো, কিন্তু এই পিরিয়ডে সেই দাবির যথার্থ, সেই দাবির প্রয়োজনীয়তা আরও বেড়েছে। ছাত্রদের থেকে গণপরিবহনের ভাড়া নেওয়া যাবে না। সামগ্রিকভাবে স্যানিটাইজেশন ইত্যাদি, এই প্রশ্নটাও আমাদের আরেকটি দাবি। তারপরের দাবি, আমি শুরুতেই বলেছি যে টেন্ডেন্সিটা হচ্ছে এই ধরনের ক্রাইসিসে ড্রপ আউট রেট বেড়ে যায় এবং ন্যাচারালি যে অংশটা স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে গেল সেই অংশটা বেকার সংখ্যাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা, আনস্কিল্ড লেবার সেই জনসংখ্যার সাথে যুক্ত হয়ে বেকার সংখ্যা স্ফীত হয়। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব এই সময় দাঁড়িয়ে বেকার সংখ্যা কমিয়ে আনা। তার জন্য যে মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কথা বামপন্থী দলগুলি বলছে, 7,500 টাকা করে, মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়ার কথা 10 কেজি করে চাল, ডাল, এইসব বলছে, এগুলো তো বটেই। এর সাথে বেকার ভাতার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আমরা খালি বলতে পারি যে এই বেকার সংখ্যা হঠাৎ বেড়ে যাবে যদি শিক্ষা সূচিতে, একাডেমিক শিডিউল, তাতে যে পরিবর্তন হলো সেই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোরও শিডিউলের পরিবর্তন না ঘটানো হয়। কেন্দ্রের সরকারকে এই প্রশ্ন দেখতে হবে, আমাদের রাজ্যের সরকারের ক্ষেত্রেও। এমনিতেই চাকরির অবস্থা ভাড়ে মা ভবানী হাড়ির হাল করে রেখেছে, তার মধ্যে দাঁড়িয়ে একাডেমিক শিডিউল যেভাবে যেভাবে পরিবর্তিত হলো সেইভাবে দাঁড়িয়ে আমাদের চাকরির পরীক্ষাগুলি, তার পরিবর্তন সেই শিডিউলের সাথে সামঞ্জস্য বিধান রেখে করতে হবে। আমাদের করতে হবে এবছরের ক্যাম্পাসে বাড়তি জোর দেওয়া প্রয়োজন। এমনিতেই শিক্ষক নিয়োগের প্রশ্নটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। আমি একটু আগে বলেছি যে এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস ইত্যাদিতে যদি জোর দিতে হয়, তাহলে বাড়তি শিক্ষক নিয়োগের প্রশ্নটা গুরুত্ব দিতে হবে। সিবিসিএস এর সময় ইনফ্রাস্ট্রাকচারের অভাবের প্রশ্ন, অপর্যাপ্ত শিক্ষকের প্রশ্ন বারবার সামনে চলে আসছে। স্কুলের ক্ষেত্রে, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে জোর দিতে হবে। সামগ্রিকভাবে কাজের ক্ষেত্রে ক্যাম্পাসিং, চাকরি, কাজ সরকারকে জোর দিয়ে দেখতে হবে। আমরা তারপরের দাবি, আমরা যা বলছি, স্পেশাল প্যাকেজের প্রশ্ন, ওই ড্রপ আউট আটকানোর জন্য দরিদ্র ছাত্র, পরিযায়ী শ্রমিকদের পরিবার, ধরা যাক পুরুলিয়ার ঘটনা ঘটেছে, পরিযায়ী শ্রমিক হেঁটে আসতে আসতে মারা গিয়েছেন, সেই পরিবারের ছাত্রের লেখাপড়ার দায়িত্ব আমরা এসএফআই নিয়েছি। পশ্চিম মেদিনীপুরে ঘটনা ঘটেছে, এসএফআই দায়িত্ব নিয়েছে। বীরভূমে ঘটনা ঘটেছে, এসএফআই দায়িত্ব নিয়েছে।
মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, এসএফআই দায়িত্ব নিয়েছে। কিন্তু এটা বুঝে দেখতে হবে যে এসএফআই তো সরকারে নেই। এসএফআই দায়িত্ব নেবে ঠিকই, কিন্তু রাষ্ট্র সরকার যদি কোনো অবস্থায় সামগ্রিক নীতি প্রণয়ন না করে, দরিদ্র প্রান্তিক, কাজ চলে গেছে, ইনকাম নেই, গ্রামে ফিরে এসেছেন, গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত, রেগা প্রকল্পের সাথে যুক্ত হয়ে কাজ পাননি, পরিযায়ী শ্রমিক, এই অংশের ছাত্রছাত্রীদের, এই পরিবারগুলোর ছাত্রছাত্রীদের বিশেষ ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্কলারশিপ ফেলোশিপের টাকা বাড়াতে হবে, তার ক্ষেত্র প্রসারিত করতে হবে। ওই প্যাকেজ থেকে বিদ্যুতের বিল ছাত্রদের পরিবারের 3 মাসের জন্য মকুব করতে হবে। কথা বলতে হবে এখানে বিদ্যুতের বিল নিয়ে কি হচ্ছে সকলে জানেন, আমরা আর বাড়াবো না আলোচনা। ছাত্রদের পরিবারে মকুব করতে হবে। অন্য রাজ্যে আটকে পড়া ছাত্র পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছে, ফিরতে পারছে না, আর্থিক পরিস্থিতি সেরকম নেই, তার কাছে কিছু সাহায্য পাঠানো যায় কি? এমনিতেই আমাদের রাজ্যে আটকে পড়েছে অন্য রাজ্যের যে ছাত্ররা, তাদের ফেরাতে হবে। অন্য রাজ্যে আটকে পড়েছে আমাদের রাজ্যের যে ছাত্ররা, রাজস্থানের মতো। এই মুহূর্তে যখন কথা বলছি জানি ব্যাঙ্গালোরে 700-800 নার্সিং স্টুডেন্ট আটকে পড়ে আছে, অজস্র জায়গায় এরকম। তাদের আমাদের রাজ্যে ফিরিয়ে আনা, এর জন্য সরকারি হেল্পলাইন নম্বর চালু করার কথা আমরা বলেছিলাম। ছাত্রদের জন্য স্পেশাল ট্রেন করা যাক না, কি অসুবিধা আছে সরকার? এর সাথে এই পরিস্থিতি পরেও আপাতভাবে কাটলেও যে ছাত্ররা বাইরে লেখাপড়া করছে, ঘরের বাইরে, বাড়ির বাইরে লেখাপড়া করছে, রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে, তাদের জন্য কোনো ভাতা দেওয়া যায় কিনা ব্যবস্থা করতে হবে। গবেষণার কাজ শেষ হয়ে গেছে, বসে আছে, চাকরি পাচ্ছেন না এই মুহূর্তে, আপৎকালীনভাবে সেই নাগরিকের কাছে কিছু সাহায্য পৌঁছে দিতে হবে সাস্টেইনেবিলিটি বাড়ানোর জন্য। ওদের ভাষায় ওরা যেভাবে অর্থনীতিকে বোঝে সেইভাবেই যদি বুঝতে হয়, তাহলেও অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া প্রয়োজন, ক্রয় ক্ষমতা বাড়ানো প্রয়োজন। ভাতা দিতে হবে এই প্যাকেজ থেকে। আমাদের তারপরের দাবি, আমি এর আগে কিছুটা বলতে গিয়ে এক লাইন বলেছি, আমফান বিপর্যয়ের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো আমি 3টে বিশ্ববিদ্যালয়ের নাম করলাম, এছাড়াও একটা বিরাট অংশের কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন। শিক্ষামন্ত্রীকে, সরকারকে এটা দেখতে হবে যে এ নিয়ে অবিলম্বে এই ক্ষতিগ্রস্ত ক্যাম্পাসগুলি, বিল্ডিংগুলি, সেগুলোকে রিকভার করা, সেগুলোকে রিবিল্ড করা, সেগুলো আবার পরিস্থিতি সহজ করা, স্বাভাবিক করার কাজ যদি আমাদের ফিরিয়ে আনতে হয়, তাহলে তার জন্য সরকারকে দ্রুত অর্থ বরাদ্দ করতে হবে, দ্রুত ভূমিকা নিতে হবে। কাউন্সিলররা তৃণমূলের যে ভূমিকা পালন করেছেন রাজ্য জুড়ে আমফানের পরে, সেই ভূমিকা পালন করলে চলবে না। বা সিইএসসি, মমতা ব্যানার্জির পেটোয়া সংগঠন, তারা যে ভূমিকা পালন করেছে তা করলে চলবে না। তারপরের দাবি, এই করোনা ভাইরাসের সময়েও আমরা দেখছি সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অপচেষ্টা বিজেপি, আরএসএস, অন্যান্য সাম্প্রদায়িক শক্তিগুলির পক্ষ থেকে বন্ধ নেই। আমরা নির্দিষ্টভাবে আগে দাবি করেছিলাম, আবার এই মর্মে ডেপুটেশন হবে। ভারতবর্ষের যে সংবিধান, সভারেন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক, তার এসেন্স, নির্যাস, সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বল, এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র প্রস্তাবনা পাঠ করতে হবে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংবিধানের নির্যাস ঊর্ধ্বে তুলে ধরতে হবে তরুণ প্রজন্মের কাছে, ছাত্রদের কাছে। সরকারকে এটা করতে হবে। কেরালার সরকার করেছেন, আমাদের রাজ্যে সরকারকেও এটা করতে হবে। শেষ আরও এর সাথে আমাদের রাজ্যের মেডিকেল ছাত্ররা, তারা কিছু কথা বলেছেন। তার মধ্যে ওই কথাগুলি আছে যে কোনো অবস্থাতেই ছাত্রদের নিরাপত্তার প্রশ্নটিকে ইগনোর করে দ্রুত পরীক্ষা নেওয়ার দিকে এগোনো যাবে না। অনলাইনের অসুবিধার কথা তারা বলেছেন। বিভিন্ন রকমভাবে সেশন এক্সটেন্ড করতে হবে প্রয়োজন পড়লে, আমরাও বলছি বারবার। একাডেমিক শিডিউল, তাকে
নতুন করে সাজাতে হবে প্রয়োজন পড়লে, কিন্তু ছাত্রছাত্রীদের সুরক্ষার সাথে সমঝোতা করা যাবে না। অনলাইন ক্লাস প্র্যাকটিক্যাল, শুধু মেডিকেল ছাত্রদের ক্ষেত্রেও সামগ্রিক প্র্যাকটিক্যাল ধরনের ক্লাস বিজ্ঞানের ছাত্রদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে এ তো অনলাইনে হবে না। অনলাইন বিকল্প নয়, অনলাইন সাপ্লিমেন্টারি হতে পারে ম্যাক্সিমাম। এই কথাই বারবার সকলে বলছে। ইন্টার্নশিপ কমপ্লিট করে, রোটেশনাল ইন্টার্নশিপ কমপ্লিট করার জন্য ছাত্রছাত্রীদের সুযোগ দিতে হবে। পেশেন্টের উপর কাজ করার সুযোগ না দিয়ে ইন্টার্নদের সার্টিফিকেট দিয়ে দেওয়া, তাদের পাশ করিয়ে দেওয়া ইত্যাদি চলবে না। তাহলে ডাক্তারি ছাত্ররাই বারবার বলছে যে তারা যে ট্রেনিং নিয়ে মানুষের সেবায় রত হওয়ার কথা, সেই পর্যাপ্ত ট্রেনিং পাবেন না। তাতে করে স্বাস্থ্য ব্যবস্থারও ক্ষতি, সাধারণ মানুষেরও ক্ষতি। ডাক্তারি ছাত্রদের এই দাবি দেওয়া মাথায় রাখতে হবে। আমাদের রাজ্যে যে কথা আমরা এই মাসটা ধরে বলতে হবে আমাদের বারবার, জুলাই মাসে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আজ নয় কাল হতে হবে, এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই। কিন্তু কবে পরীক্ষা হবে, কি পরিস্থিতিতে পরীক্ষা হবে, তার একটু পর্যালোচনা করা যায় কিনা দেখতে হবে। ছাত্রছাত্রীরা আমফানের পরে, বিশেষত দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে করোনা লকডাউন এই পরিস্থিতিতে, শিক্ষামন্ত্রী একবার বলেছেন কিন্তু কোনো সুস্পষ্ট দিশা দেখাতে পারেননি। ছাত্রছাত্রীদের বাড়ির যত সম্ভব কাছে পরীক্ষা কেন্দ্র করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া নিয়ে আসা পরিবহনের ব্যবস্থা সরকারকে, রাষ্ট্রকে করতে হবে। পরীক্ষার্থীদের আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় অজস্র বাড়ি, ঘর বাড়ি ভেসে গেছে, ভেঙে চুরে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাও নষ্ট হয়ে গিয়েছে, এই চান্সও আছে, এই আশঙ্কাও আছে। সেই ছাত্রছাত্রীরা, সেই ধরনের পরীক্ষার্থীরা যাতে হেনস্থার মুখে না পড়েন, ক্ষতিগ্রস্ত না হন, তার ব্যবস্থা করতে হবে। এবং পরীক্ষার মূল্যায়নের জন্য পরীক্ষকদের যথাযথ সময় দিতে হবে। শিক্ষকরা ইতিমধ্যেই বলেছেন, মূল্যায়ন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাথে কোনো অবস্থায় কম্প্রোমাইজ করা চলবে না, এই কথাটিও আমাদের বলতে হবে। আমি 1, 2, 3, 4 করে 12 দফা দাবির কথা বললাম। এই দাবিগুলি নিয়ে বিকল্প কিভাবে সাজানো যেতে পারে শিক্ষাক্ষেত্রকে, সে সম্পর্কে আরও সবিস্তার আলোচনা প্রয়োজন। কিন্তু এই কতগুলো জেনারেল কথা আমরা এসএফআই আজকে বললাম। আমি জানি না অন্য কেউ এখনো পর্যন্ত এই নিয়ে বিকল্পের কথা আলোচনা করছে কিনা, কিন্তু সরকার, রাষ্ট্র যে ভাবে, বি ইট সেন্ট্রাল গভর্নমেন্ট, বি ইট স্টেট গভর্নমেন্ট, যে পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাইছেন, চাপিয়ে দিতে চাইছেন ছাত্রদের উপরে, তাতে করে ছাত্র সমাজের সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার সমূহ ক্ষতি হবে। বড় অংশের ড্রপ আউট বাড়বে, লেখাপড়ার খরচ বাড়বে। এর বিরোধিতা আমাদের করতেই হবে। এই দাবি দেওয়াগুলি, তার সাথে স্থানীয় দাবি দেওয়া ইত্যাদি নিয়ে 8 থেকে 12ই জুন আমরা ডেপুটেশন দেব। এরপরে এসএফআই সহ বাকি বাম ছাত্র সংগঠনগুলি আমরা রাজ্য সরকারের সাথে কথা বলতে চাইব, কেন্দ্রের সরকারের কাছে চিঠি চাপাটি করতে চাইব। রাজ্য সরকারকে চিঠি চাপাটি আমরা করেছি, কোনো অ্যাকনলেজমেন্ট আসেনি, জানি না। যদি ছাত্রদের কথা না শোনা হয়, যে কথা বলে এই পার্টে শেষ করতে চাই, যদি আপনারা ছাত্রদের দাবি দেওয়া না শোনেন, যদি ছাত্রদের কথা না শোনা হয়, ছাত্ররাও আগামী দিনে আপনাদের কথা শুনবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যদি ছাত্ররা অসুবিধায় পড়ে, বিপদে পড়ে স্যারের ঘরের সামনে বসে যায়, আমরা চাই না এমন কিছু হোক, কিন্তু যদি এরকম হয়ে যায়, তখন কিন্তু সবটা মাননীয় শিক্ষামন্ত্রী ছুটে আসতে পারবেন এমনটা নয়। ছাত্র সমাজ বিদ্রোহের দিকে এগোবে, তা যদি না চান, নির্দিষ্টভাবে ছাত্রদের কথা শুনুন, ছাত্র সংগঠনগুলির কথা সরকার শুনুক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলি ডিসেন্ট্রালাইজভাবে ছাত্রদের কথা শুনুক, এবং সবার মতামত নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কনসেনসাসে আসা হোক, ঐকমত্যে আসা হোক। সকলের জন্য শিক্ষা, এটা আমাদের জন্মগত অধিকার।
এ কারোর দয়ার দান নয়, সকলের জন্য শিক্ষার অধিকার রক্ষা করে আমাদের আগামী দিনে কোভিড-19 পরবর্তী শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে। যে সাংবাদিকরা দেখলেন, যে সাধারণ মানুষ দেখলেন, যে ছাত্রবন্ধুরা দেখলেন, আমরা চেষ্টা করেছি কতগুলো জেনারেল স্টেটমেন্ট, জেনারেল কথা তুলে আনার, আরও রেগুলারলি এর সাথে আপডেট করা, আরও চর্চা, আরও বিস্তারিত আলোচনার অবকাশ আছে, সে চলছে। আমাদের সবাই মিলে এটা নিশ্চিত করতে হবে একজন ছাত্র যাতে ভারতবর্ষের মাটিতে, আমাদের রাজ্যের মাটিতে শিক্ষার আলো থেকে দূরে না থাকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দাবি দাওয়াগুলি নিয়ে আগামী দিনে আন্দোলনে ছড়িয়ে পড়বে এসএফআই, সেই আন্দোলনের পাশে থাকবেন। নমস্কার।